ঠাকুর থাকাকালীন অবস্থায় আর কি হুগলি জেলার এক দাদা আর কি যতীনদা, হ্যাঁ, উনি হলো দুধ দুধ কিনে আর কি দইয়ের ব্যবসা করে আর কি, দইয়ের বিজনেস করে। হ্যাঁ, তারপরে ওনার হলো দই মানে বিক্রি হইতেছে না, মানে বিজনেস তারপর ডাউন করে গেছে, কীভাবে চলবো, কীভাবে মানে সংসার চলাবো মানে বুঝতে পারতেছে না। তারপর উনি ভাবতেছে না আমি ঠাকুর বাড়ি যাই, ঠাকুরের কাছে যাই নিবেদন করে আমি এখন কীভাবে চলি, আমার তো চলার কোনো উপায়ই নাই। ঠিক আছে, গেল ঠাকুর বাড়ি যায়, ঠাকুরের দর্শন প্রণাম করলো, 2 দিন থাকলো, তাও ঠাকুরের কাছে কিছু নিবেদন করতে পারে না যে ঠাকুর আমার এরকম অবস্থা। কিন্তু ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর তো সবই জানে। তবে 3 দিনের দিন যখন ভাবলো না আমার আর নিবেদন হইতেছে না, এখন আমি চলে যাই, মানে নিজের থেকে নিবেদন করতে পারতেছে না, তখন ভাবলো না আমি এখন চলে যাই। তবে ঠাকুর নিজেই ডাকছে, এই যতীন এদিকে আসতো, বুঝলি তুই তো ভালো দইয়ের বিজনেস করস, আমার জন্য আজকে দই বানাবি তো। তখন তো মানে ওই লোক যতীনটা ভাবলো হ ঠিক আছে বানাবো, কিন্তু ওনার কাছে এতটুকুও পয়সা নাই যে উনি দুধ কিনে যে দই বানাবো। তারপরে ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর তো সবই জানেন। উনি আরেক পাশের এক দাদাকে বললো যে কী বা কিছু একটা নাম ছিল ভুলে গেছি, যে যাওয়াকে এলো কিছু টাকা পয়সা দিয়ে ওই দুধ আর চিনি এগুলো কিনে এনে আমার জন্য দই তৈরি করবো। ঠিক আছে, এরকম করে ঠাকুরের জন্য দই তৈরি করলো, সেই স্বাদ হয়েছে দই, সবাইকে দিচ্ছে আর কি, সেই স্বাদ হয়েছে। খাওয়ার পরে তারপরে আরেক গুরু ভাই বললো যে না আমার জন্য আজকে দই তৈরি করবেন। হ্যাঁ, এরকম করে মানে উনি একটা মানে ছোটো মোটো দোকানই খুলে ফেললো, ওইখানে ছোটো মোটো দোকান খুললো, ওইখানে দই বিক্রি করে, ওইভাবে থাকে, ঠাকুরের সামনে যায়, ঠাকুরকেও ডেইলি দই নিবেদন করে, এইভাবে উনি মানে একটা ছোটো দোকানই খোলার পরে তারপরে যে ঠাকুরের সামনে বসতো না, ঠাকুর হলো ওই লোকটার হলো ডাইন পায়ের দিকে ডেলি তাকায় থাকতো, ডাইন পা থাকে না, ডাইন পায়ের দিকে ডেলি তাকাইতো ঠাকুর। হ্যাঁ, তারপরে তো ওইখানে আরও অনেক গুরু ভাইয়ের সমাগম হইলো, কলকাতার থেকে কয়েকজন গুরু ভাই আসার পরে ওই যতীনদাকে বললো দাদা আপনার তো এখানে বিজনেসটা বেশি একটা ভালো চলতেছে না, কলকাতাতে যাবেন, বড় দোকান হবে ওইখানে, আপনার মানে বিজনেসটা বড় হবে। তারপরে ঠাকুরের কাছে নিবেদন করলো, ঠাকুর কিন্তু না করলো যে তুই এখানেই থাক, এরকম বলছে। তাও মানে উনি মানে লোভ হইলো, মনের মধ্যে লোভ জাগার পরে ভাবলো না আমি কলকাতায় যাই, আমার সংসারটাও ভালো করে চলবো, এখানে তো আমার কিছু হইতেছে না। আমাদের যে মনে যখন লোভ জন্মে আর কি, তখন যে আমাদের কি যে ক্ষতি হয় আমরা তখন বুঝতে পারি না, পরে সব হারায় টারায় লাস্টে আর কি বুঝিয়ে এটাই। তারপরে ওই দাদা কি করলো, ওই কলকাতার গুরু ভাইদের সাথে কলকাতা চলে গেল, ঠাকুর কিন্তু নাই করছিল যাওয়ার জন্য। তারপরে কলকাতা চলে গেল, কলকাতা চলে যাওয়ার পরে এখানে তো সেই বিজনেস করলো, বড় দোকান হইলো। প্রথমে মানে সপ্তাহে 1 দিন করে ঠাকুরের জন্য দই নিয়ে আসতো কলকাতার থেকে ঠাকুর বাড়ি। তারপরে এইভাবে তারপরে কি হইলো 15 দিন পরে 1 দিন আসে, তারপরে মাসে 1 দিন আসে, তারপর 6 মাসে 1 দিন আসে, মানে এইভাবে ঠাকুরের থেকে মানে ওনার লিঙ্কটা সরে যেতেছে আস্তে আস্তে, মানে ঠাকুরের থেকে বিরত হয়ে যেতেছে মানে। তারপরে এইভাবে কি হলো, একদিন আসতেছে মানে মোটামুটি 6-7 মাস পরে ঠাকুর বাড়িতে দই নিয়ে আসতেছে। ট্রেনে উঠার সময় কি হয়েছে মানে পা স্লিপ খেয়ে পড়ে যায়, মানে ডাইন পাটা আর কি অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, অকেজো হয়ে গেলো ডাইন পাটা। যাই হোক ওইখানে চিকিৎসা করাইলো, চিকিৎসা করানোর পরে একটু ভালো যখন হওয়ার পরে তারপরে ওইভাবেই ঠাকুর বাড়ি আসলো। ঠাকুর বাড়ি আসার পরে তো ঠাকুর তো দেখে তো বুঝলো, ডাইন পায়ের দিকে ডেইলি তাকায় থাকতো। তো আমি তো তোকে বারে বারণই করছিলাম যাওয়ার জন্য, যে তোর মানে মনে যে লোভ জাগলো, ওই লোভটার থেকে যে তোর আজকে কত বড় একটা ক্ষতি হইলো, এটাই আর কি। মানে আমাদের মানে সবসময় ঠাকুর যেটা চলতে লাগে, আমরা ভাবি না আমরা এই কাজটা করলাম, আমাদের কিন্তু ফলই হলো না ঠাকুরের কাছে। আমরা তো নিজেরাই ভুল করি, যে এটাই বলি যে প্রার্থনাতে কইলি কত, করলি না তো কাজে, ফুটলো এটা কল্পনাতে, ফলটি পেলি বাজে। আমরা প্রার্থনার সময় কত কিছু নিবেদন করি, কত কিছু বলি, কিন্তু আমরা কাজে কর্মে তো এটা করি না, কেন কী ফলটা পাবো, ফলটা তো বাজেই পাবো। এটাই আর কি, সবসময় আমরা ঠাকুর ধরে চলতে লাগে, ঠাকুরমুখী হয়ে চলতে লাগে আর কি। মানে আমাদের জীবনে ঠাকুরের যে বাণীগুলো আছে ওটা প্রস্ফুটিত করে তুলতে লাগে, যাতে আমাদের জীবন চলা বলা এগুলো যাতে মানে ঠাকুরের ইয়ের মতো হইতে লাগে, ঠাকুরের যে বাক্য ইতি আছে এগুলোর মানে মাঝে দিয়ে আমাদের চলতে লাগে। তাই আমি আর বিশেষ কিছু বলি না, আমাদের গৃহমঙ্গলের কথা তোমরা বলো, আমি বললে তার